আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব, যেই জিনিসটা নিয়ে আজকে থেকে আমরা ধারাবাহিক ক্লাস আমরা শুরু করব, সেটা হচ্ছে আমাদের একটু দেখি, এখানে একটা প্রবলেম আছে। ওকে, আই থিঙ্ক দ্যাট উইল ডু। তো আমরা যেই জিনিসটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে ক্লাস 9-এর যে পাঠ্য বইটা আছে, এই পাঠ্য বইটা আমরা সমাধান করব। এবং এই 9-এর এই বইটা যেহেতু নতুন কারিকুলামের বই, এইখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কোশ্চেন আসবে। এটা এই ক্লাসগুলো শুধু ক্লাস 9-এর স্টুডেন্টের জন্য যেমন ইম্পর্টেন্ট, শুধুমাত্র তাদের জন্য ইম্পর্টেন্ট তা বলবো না, এটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যেহেতু সামনেই আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন চাকরি পরীক্ষায় এই বই থেকে কিন্তু কোশ্চেন আসবে, তাই আমি চিন্তা করেছি এটার উপর ধারাবাহিকভাবে ক্লাস নেওয়া আমি স্টার্ট করে দিব। তাই আপনারা সবাই রেডি হয়ে যান, একেবারে ধারাবাহিক ক্লাস এখন থেকে অনুসরণী সমাধান আমরা করব। অনুসরণী সমাধান করার জন্য আপনারা রেডি হয়ে যান। তো প্রথমেই আমি বলি, আমার কিন্তু ক্লাস 9-এর একটা বই পাবলিশ হয়েছে বলা যায়। তো সেইটা হচ্ছে ইনফিনিটি গণিত। এটা একটা চমৎকার ধরনের বই। এটা কি কারণে চমৎকার সেটা আমি একটু বলি। এই যে ক্লাস 9-এর এই বইটাকে আমরা 3টা খণ্ডে বিভক্ত করে, 3টা খণ্ডে একত্রে একসাথেই আমরা বইটা দিচ্ছি, মানে 3টা খণ্ডে যে বইটা কিনবে 3টা খণ্ডে একসাথে করেই কিনবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে বিষয়। এবং এই 3টা খণ্ড যে একসাথে কিনবে, এইটার প্রথম যে খণ্ডটা সেইটাতে আছে পাঠ্য বইয়ের সমাধান। তাদের যে পাঠ্য বইটা আছে সেটার অনুশীলনী এবং কাজের সমাধান, এইগুলো অনুশীলনী এবং কাজের সমাধানটা ধারাবাহিকভাবে করে দেওয়া আছে, কারণ এরা অনেক সময় করতে যে আটকায় যায় তাদের জন্য এটা। তো সেকেন্ড যেই, মানে এইটাতে একেবারে মনে করেন পেজ ওয়াইজ একেবারে আলাদা আলাদা করে বইয়ের পুরো বইটার পাঠ্য বইটার সমাধান দেওয়া আছে। সেকেন্ড যে খণ্ডটা, এটা হচ্ছে বেসিক এবং অনুশীলন বই, মানে এটা হচ্ছে পাঠ্য বইয়ের সমাধান মূলক বই, এটা হচ্ছে বেসিক এবং অনুশীলন বই। মনে করেন এক একটা চ্যাপ্টারে 100টা থেকে 150টা আলাদা আলাদা টাইপ ভিত্তিকভাবে করে আলাদা আলাদা করে অঙ্ক শেখানোর জন্য রিটেন অঙ্ক যেমন দেওয়া আছে, তার সাথে এমসিকিউ দিয়ে এটা একটা বেসিক এবং অনুশীলনের জন্য একটা অসাধারণ বই। তো এইটা হচ্ছে দ্বিতীয় খণ্ডটা। তৃতীয় খণ্ডটা হচ্ছে শিখন অভিজ্ঞতা। এইটা মূলত ওরা যে ক্লাস করে, ক্লাসে দেখা যায় যে প্রত্যেকটা অধ্যায়কে আলাদা আলাদা সেশনে, মানে শিখন অভিজ্ঞতাগুলোকে আলাদা আলাদা সেশনে ভাগ করা হয়েছে। যে আজকের এই সেশনে মানে যেই বইটা মানে যেইটা সহায়িকা আছে, শিখন সহায়িকা যেটা আছে সেইটা অনুসারেই আলাদা আলাদা কিন্তু সেশনে ভাগ করে যেভাবে করে টিচাররা প্রতিটা ক্লাস নেন, সেই শিখন মানে সেই বইটাকে ওই সেশনগুলোর আন্ডারে আলাদা আলাদা ভাগ করে দেওয়া, এবং কি কি আসলে ওখানে এক্সাম্পল সেট করা হয় বা কিভাবে করে পড়তে হবে সেই ধারাবাহিকতা। মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কুলে যে ক্লাসগুলো হয় সেইটা যে ধারাবাহিকতায় ক্লাস হয় সেইটার সিস্টেমেটিক ওয়াইজ অনুসারে সেশন ওয়াইজ দেওয়া আছে। তো 3টা মিলে আলাদা আলাদা করে কিন্তু এই বইটা যেহেতু। আর এই বইটা কোথায় পাওয়া যাবে, একজন জিজ্ঞেস করছে যে বইটা স্যার কোথায় পাওয়া যাবে। বইটা কিন্তু এই যে আমার ম্যাজিক ম্যাথ বইটা যেমন যেই জায়গাগুলোতে পাওয়া যায় ম্যাজিক ম্যাথ বইটা, সেই দোকানগুলোতে আপনি খোঁজ নিলেই পেয়ে যাবেন। হ্যাঁ, খুব রিসেন্টলি চলে আসবে বইগুলা। তো মানে বইগুলো পেয়ে যাবেন আপনার জাস্ট নিকটস্থ যে লাইব্রেরি আছে, ম্যাজিক ম্যাথ বই যেগুলোতে পান সেগুলোতেই পেয়ে যাবেন। আমরা সেগুলোতেই দেওয়ার ব্যবস্থা করছি। তো আসেন আমরা চলে আসি আজকের চ্যাপ্টার 1। সবাই রেডি হয়ে যান। আজকে আমরা শুরু করছি ক্লাস 9-এর চ্যাপ্টার 1। এবং এই চ্যাপ্টার 1টা যে আছে খুবই ইম্পর্টেন্ট স্যার। ক্লাস অনুশীলনী 9টা অনুশীলনীর উপর 9টা ক্লাস হবে। 9টা অনুশীলনীর উপর 9টা ক্লাস হবে। 9টা অনুশীলনী 9টা ক্লাসে সমাধান করে দেওয়া হবে। ঠিক আছে, রাইট, বুঝছি। আচ্ছা, ক্লাসগুলোর রেকর্ডিং থাকবে এমপিবিয়ান পাঠশালা, একটা এমপিবিয়ান একটা আছে, ইউটিউব চ্যানেল আছে। আমি এক্স্যাক্টলি ইউটিউব চ্যানেলটার নামটা বলে দিই। এমপিবিয়ান লিখে সার্চ দিলেও পাওয়া যায় ইউটিউব চ্যানেলটা। MPBIAN লিখে সার্চ দিলেও পাওয়া যায়। এমপিবিয়ান লিখে যদি আপনি সার্চ দেন তাহলে দেখবেন যে এমপিবিয়ান পাঠশালা একাডেমিক মোত্তাসিন পাহলভি, এমপিবিয়ান পাঠশালা, এই একাডেমিক চ্যানেলটাতে পেয়ে যাবেন এমপিবিয়ান পাঠশালা। ঠিক আছে, এই একাডেমিক চ্যানেলটাতে পেয়ে যাবেন, এইটাতে রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবেন।
তো সবাই সার্চ দিয়ে মানে এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করে দিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে বিষয়টা, আমরা কিন্তু অনুশীলনী সমাধান করব। এইখানে যদিও আমার যেগুলো ওই পেইড ব্যাচ আছে, এখানে কাজের সমাধানগুলোও করি আমরা পেইড ব্যাচের মধ্যে। তো আপনাদের জন্য এবং হচ্ছে অনেকের জন্য অনুশীলনীটা করলেই আপনারা কাজের সমাধানগুলো পেয়ে যাবেন আস্তে আস্তে নিজে নিজেই। তো আমরা অনুশীলনীর সমাধানটা এখানে ধারাবাহিকভাবে করে করব। অনুশীলনীর সমাধান আমাদের শুরু হচ্ছে, একটু দেখি। ওকে, অনুশীলনী সমাধান শুরু হয়ে অনেক দূর চলে গেছে অনুশীলনী। এই আচ্ছা, দলগত কাজ প্রজেক্ট, এই তো অনুশীলনী। ওকে, ঠিক আছে। তো সবাই চ্যাপ্টার 1-এর অনুশীলনী দেখে আমরা আসলে শুরু করছি। তো চ্যাপ্টার 1 সবাই মানে যেটাকে বলে অভিজ্ঞতা 1 বা চ্যাপ্টার 1, এইটার আমরা একেবারে অনুশীলনী থেকে শুরু করব। তো অনুশীলনী করার জন্য যতটুকু বেসিক দরকার সেই বেসিকটা দিয়ে দিলে তো সবাই উপকৃত হবে। এবং তার সাথে সাথে এই জিনিসগুলোই কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসবে। যতটুকু বেসিক দরকার সেই বেসিকটাও আসলে এইখান থেকে হয়ে যাবে। তো সবাই রেডি আছি? সবাই রেডি থাকলে রেডি কথাটা বলে দেন, আমরা স্টার্ট করি। সবাইকে রেডি আছি? আর উই রেডি? আমরা কি সবাই রেডি আছি? ওকে, রেডি। ঠিক আছে। প্রথম যে বিষয়টা আমরা অনুশীলনী সমাধান করছি, ক্লাস 9-এর পাঠ্য বইয়ের চ্যাপ্টার 1-এর অনুশীলনী সমাধান করছি। তো প্রথম যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা জানি যে সেটকে দুইটা পদ্ধতিতে সাধারণত প্রকাশ করি আমরা। সেটকে প্রধানত কয়টা পদ্ধতিতে প্রকাশ করি? সেটকে সাধারণত আমরা দুইটা পদ্ধতিতে প্রকাশ করি। একটাকে আমরা বলি কি? একটাকে বলি আমরা হচ্ছে তালিকা পদ্ধতি। এবং আরেকটাকে বলি আমরা সেট গঠন পদ্ধতি। একটাকে বলি আমরা তালিকা পদ্ধতি বা ট্যাবুলার মেথড, আরেকটা বলি হচ্ছে সেট বিল্ডার মেথড। ঠিক আছে? তো তার মধ্যে আমাদের এইটা জানা থাকে যে যখন তালিকা পদ্ধতি দেওয়া থাকে তখন বিষয়টা কীরকম থাকে, বিষয়টা একরকমের থাকে। কীরকম? সেটা হচ্ছে এইরকম। আচ্ছা, আমি একটু দেখাই দিই যে তালিকা পদ্ধতি যখন থাকে তখন সামনে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে যে উপাদানগুলা সেই উপাদানগুলার মাঝখানে কমা, এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তালিকা পদ্ধতিতে একটা সেট প্রকাশ করা হয়। আর সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার সিস্টেম হচ্ছে এটা, যে এটা একটা সেট গঠন পদ্ধতি যেখানে বলা হয়েছে এক্স এলিমেন্ট অফ এন বা এক্স বিলংস টু এন সাচ দ্যাট -3 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল 5। এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে লেখা। তাহলে আমাদের হচ্ছে তালিকা পদ্ধতি হচ্ছে সেইটা যেখানে উপাদানগুলোকে কমা দিয়ে লিখতে হয়। আর সেট গঠন পদ্ধতি যেখানে আসলে, আর এটা বারবার আসতেছে, যেখানে আসলে এইভাবে করে বর্ণনা করে লেখা থাকে। তাহলে আপনাদের কাছে আমার কোশ্চেন, এই জিনিসটাকে আমরা যদি এখন তালিকা পদ্ধতি লিখি, কমা দিয়ে লিখি, তাহলে আসলে এই অ্যান্সারটা কত দাঁড়াবে? যে বলেছে এ ইকুয়াল এ এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট, মানে এক্সটা আমি একটু বুঝাই বলি। এ সেটটাই হচ্ছে এক্স, আমাকে বুঝতে হবে এক্স এর যা যা মান হবে সেটাই হবে এ সেটটা। কিন্তু এ সেটটা এলিমেন্ট অফ এন, এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। এন মানে কি? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এটা আগে আমরা বুঝে নেই জিনিসটা কি বুঝিয়েছে। সাচ দ্যাট মানে, হ্যাঁ ঠিক আছে, এটা তো এক্স এবং সেটা স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যা কারা? স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি যে 1 2 3 4 5 6 এরকম করে একবারে চলতেই থাকে, অসীমের পর্যন্ত চলতেই থাকে, তাই না? এটাকে বলি আমরা স্বাভাবিক সংখ্যা। 1 থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যাগুলো। তো এরা কি সবাই কি এর সদস্য? অ্যান্সার হচ্ছে না। সাচ দ্যাট মানে এখন আমি বর্ণনা করব কারা কারা এক্স হইতে পারে। অ্যান্সার হচ্ছে বলছে -3 এর চেয়ে বড় হবে এক্স, কিন্তু 5 অথবা 5 এর চেয়ে ছোট হবে। 5ও হতে পারে অথবা 5 এর চেয়ে ছোট হবে। এই এক্সট্রা হবে 5 অথবা 5 এর চেয়ে ছোট।
তাহলে এখন আমরা চিন্তা করব যে এমন কোন কোন ন্যাচারাল নাম্বারগুলো আছে যারা 5 অথবা 5 এর চেয়ে ছোট কিন্তু 3 এর চেয়ে -3 এর চেয়ে বড়, -3 এর চেয়ে বড় হবে, -3 এর চেয়ে বড় কিন্তু 5 অথবা 5 এর চেয়ে ছোট। এখন আপনার কাছে মনে হইতে পারে এখানে তো -3 দেওয়া আছে, -3 এর চেয়ে বড় তো -2 আছে, -1 আছে, তারপরে 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এগুলো সবাই মনে হয় অ্যান্সার হবে। অ্যান্সার হচ্ছে না। কেন অ্যান্সার হবে না? কারণ এখানে বলেই দিছে x বিলংস টু বাই x এলিমেন্ট অফ n, x বিলংস টু বাই x এলিমেন্ট অফ n বলা আছে। তার মানে কি এইখানে শুধুমাত্র স্বাভাবিক সংখ্যাগুলোই অ্যান্সার হবে, এবং স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কোনটুকু অ্যান্সার হবে? শুধুমাত্র এই স্বাভাবিক সংখ্যা, মানে কি নেগেটিভ হবে না, 0 হবে না, এগুলো বাদ। তো -3 এর চেয়ে বড় তো 1 ঠিক আছে, 2 ঠিক আছে, 3 ঠিক আছে, 4 ঠিক আছে, 5ও ঠিক আছে, কারণ 5ও হতে পারে। তার মানে 1 2 3 4 5 এখানে আসলে আমাদের অ্যান্সার হবে। তাহলে এইখান থেকে আমরা কিভাবে করে কোশ্চেনটা লিখবো, একটা যখন স্টুডেন্ট কোশ্চেনটা যখন লিখবে তার আসলে লিখার সিস্টেমটা অ্যাকচুয়ালি কি হবে। তো লিখার সিস্টেমটা আমি বইয়ের মতো করেই, মানে আমাদের ইনফিনিটি গণিত যে বইটা আছে, ইনফিনিটি গণিত বইয়ে যেভাবে করে আমরা দিয়েছি সেভাবে করেই আমি যদি জিনিসটা দেওয়ার চেষ্টা করি, যে জিনিসটা লিখে দেই, যে দেওয়া আছে আমাদের a এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে a সমান x এলিমেন্ট অফ n such that -3 less than x less than equal 5, এটা দেয়া আছে। ঠিক আছে, এরপরে যেটা আমাদের বলা আছে যে নির্ণয় সেটটি হবে, নির্ণয় সেটটা কি হবে? নির্ণয় সেটটির মানে আমরা এইভাবে করে বলতে পারি, নির্ণয়ের সেটটি হবে -3 এর বড় এবং 5 অথবা 5 এর ছোট স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। তো এই ক্ষেত্রে আমরা যদি স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার মানে যে স্বাভাবিক সংখ্যা, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট। এখন স্বাভাবিক সংখ্যার সেটটা যদি আগে আমরা বলি যে স্বাভাবিক সংখ্যার সেট কোনটা, তো স্বাভাবিক সংখ্যার সেট কমা n সমান, আমরা জানি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এইভাবে করে আমাদের হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলো চলতে থাকে, চলতেই থাকে। এরকম হচ্ছে আমাদের এইটা কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখন যদি আমাদেরকে বলা হয় যে -3 এর চেয়ে বড় কিন্তু 5 এর চেয়ে ছোট এমন স্বাভাবিক সংখ্যা এখানে কে কে আছে, তো স্বাভাবিক সংখ্যা তো এগুলো, তার -3 এর চেয়ে বড়, তার মানে 1 আছে, -3 এর চেয়ে বড়, 2 আছে, 3 আছে, এগুলো তো সবাই -3 এর চেয়ে বড়। 5 এর চেয়ে 5 অথবা 5 এর চেয়ে ছোট কে আছে? 5 তো নিতে পারবো, 5 হতে পারে, 5 এর চেয়ে ছোট এরা আছে। তার মানে অতএব আমরা যদি বলি যে যেহেতু নির্ণয় সেটের কথা, হ্যাঁ, এই স্বাভাবিক সংখ্যাগুলা যেহেতু এইটা একবারে আমরা নির্ণয় সেট লিখে দিতে পারবো, যে নির্ণয় সেট ইকুয়াল কত থেকে 1 2 3 4 5, যেহেতু উপরে লিখেই দিয়েছি। এইটা আরেকবার লেখা যাইতো যে -3 এর চেয়ে বড়, 5 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো, 5 অথবা 5 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1 2 3 4 5, অতএব নির্ণয় সেট হচ্ছে 1 2 3 4 5। ক্লিয়ার? আমি একটু ভেঙে বলে দিলাম, বুঝা গেছে তো? ক্লিয়ার নাকি? বুঝা গেছে সবাই বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। এখন আমি যদি বলি যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো x এলিমেন্ট অফ z। আচ্ছা, আগে আমরা z সম্পর্কে আগে বলি যে এক্সটা মানে বিট সেটের সদস্যগুলো হচ্ছে এক্সটা হচ্ছে z এর সদস্য। z কি জিনিস? z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ইংরেজিতে হচ্ছে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, z মানে হচ্ছে সেই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তো এখন z মানে আসলে আমি যদি সেটে লিখতে চাই, z মানে আসলে কে? z মানে কে আসলে? z মানে 0 হতে পারে, z মানে পজিটিভ দিকে 1 2 3 4 এরকম করে পূর্ণ সংখ্যা হতে পারে, একবারে অসীম পর্যন্ত। আবার z মানে নেগেটিভ দিকে -1 -2 -3 এরকম করে নেগেটিভ দিকেও অসীম হতে পারে, অসীম পর্যন্ত চলতে হতে পারে। এটাই হচ্ছে z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যাও থাকবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও থাকবে, আবার শূন্যও থাকবে, সবগুলা মিলেই আসলে z।
কথা কি বোঝা গেছে? সবগুলো মিলেই আসলে জেড। জেড মানে হচ্ছে, জেড মানে কিন্তু আসলে পূর্ণ সংখ্যা। বুঝেছি? ক্লিয়ার? সবাই বুঝছি? ওকে, আচ্ছা। এখন এখন মূল এখানে এখন আমরা এই মিশাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা মিশাই দিলাম। এখন আমাদের একটু আমরা যদি লিখি যে আমরা জানি পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট z ইকুয়াল হচ্ছে এই মাইনাস দিকে ইনফিনিটি পর্যন্ত যাবে, যে 4 3 -4 -3 -2 -1 0 1 2 3 4 এরকম করে ইনফিনিটি পর্যন্ত এটা আসলে যাবে। এটা আসলে z এর ভ্যালু, z মানে আসলে এটা তো আমরা জানি, ঠিক আছে? কিন্তু আমরা যদি বলি যে আমাদেরকে যদি বলা হয় এটা কি মৌলিক হয়ে গেছে না, মৌলিক হবে, মৌলিক সংখ্যা। x হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তো এখন আমরা যদি বলি যে এইখানে এক্সটাকে বলছে মৌলিক সংখ্যা, এক্সটাকে বলছে কি মৌলিক সংখ্যা, এক্সটাকে কি বলছে মৌলিক সংখ্যা বলছে। এই পূর্ণ সংখ্যা হবে তো বুঝলাম, তার মধ্যে মৌলিক সংখ্যাগুলা কোনগুলা? মৌলিক সংখ্যা আমরা জানি যে মৌলিক সংখ্যা তো সবসময় ধনাত্মক সংখ্যাই হয়, এবং মৌলিক সংখ্যার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো, আচ্ছা লিখি যে আবার মৌলিক সংখ্যাগুলো হলো, মৌলিক সংখ্যাগুলো কি বলেন দেখি? এখানকার মৌলিক সংখ্যাগুলো কি কি আছে দেখেন। মাইনাস দিকে যারা আছে এরা তো আর মৌলিক সংখ্যা না, 0 মৌলিক না, 1ও মৌলিক না। আমার মৌলিক শুরু হচ্ছে কি 2 থেকে, তাহলে 2 একটা মৌলিক, 3 একটা মৌলিক, 4 তো মৌলিক না কারণ 4 কে 2 দিয়ে ভাগ যায়, 5 তো মৌলিক, 6 তো মৌলিক না কারণ 6 কে 2 3 দিয়ে ভাগ যায়, 7 একটা মৌলিক, 8 মৌলিক না, 9 মৌলিক না, 8 তো জোড় সংখ্যা, 9 তো 3 দিয়ে ভাগ যায়, 10 মৌলিক না, জোড় সংখ্যা, 11 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যা এটাও তো আসলে অসীম পর্যন্ত চলতে থাকে। মৌলিক সংখ্যা তো 2 4, হ্যাঁ 2 3 এইভাবে করে মৌলিক সংখ্যাগুলোও কিন্তু আমাদের চলতে থাকে, তাই না? মৌলিক সংখ্যাগুলোও এইভাবে করে কিন্তু আমাদের চলতে থাকে, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে মৌলিক সংখ্যা হইলেই হবে না। এখানে বলেছে এক্স স্কোয়ার লেস দ্যান কি, লেস দ্যান ইকুয়াল কিন্তু 50। এক্স স্কোয়ারের মান যাতে 50 অথবা 50-এর চেয়ে ছোট হয়। তাহলে এখন আমরা যদি এক এক করে আমরা বের করা শুরু করি যে এক্স ইকুয়াল 2 যদি মৌলিক সংখ্যা হয়, তাহলে এক্স স্কোয়ারের মান কত দাঁড়ায়? এক্স স্কোয়ারের মান হচ্ছে 2 এর উপরে স্কোয়ার মানে 4 দাঁড়ায়। কিন্তু বলছে এইটা কিন্তু 50 বা 50-এর চেয়ে ছোট হইলেই হবে। মানে কয়টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে? দেখেন এইখানে যেই জিনিসগুলো দেওয়া থাকে এগুলো সব ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেটা কি কি? একটা জিনিস দেওয়া আছে, জেডটা যাতে কি হয়, জেডটা মানে এক্সটা যাতে কি হয়, পূর্ণ সংখ্যা হয়, এক্সটা যাতে কি হয়, মৌলিক সংখ্যা হয়, এক্স স্কোয়ারের মান যাতে কি হয়, 50-এর চেয়ে 50 বা 50-এর চেয়ে ছোট হয়। তার মানে 2 করলে কি, 2 একটা পূর্ণ সংখ্যা, 2 কি একটা মৌলিক সংখ্যা, তার স্কোয়ার করলে কি হয়, 4 হয়, তার মানে 4 কি 50 বা 50-এর চেয়ে ছোট, তার মানে এটা কি গ্রহণযোগ্য। তাহলে এটা কি হবে? গ্রহণযোগ্য। কারণ কি? এটা 50 বা 50-এর চেয়ে ছোট। তার মানে x ইকুয়াল টু আমার একটা অ্যান্সার চলে আসলো যে বি এর মান আসলে x হইতে পারে। মানে বি এর মান যেটা x এর মান 2 হইতে পারে। x এর মান যদি আরেকটা মৌলিক সংখ্যা বলি 3, মৌলিক সংখ্যা যদি 3 দিয়ে হিসাব করা শুরু করি, তাহলে 3 হলে দেখেন এক্সটা কি জেড কি মানলো পূর্ণ সংখ্যা, 3 কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, 3 কি মৌলিক সংখ্যা, ঠিক আছে। এখন এক্স স্কোয়ার মানে 3 এর উপর স্কোয়ার মানে 9 কি আসলে 50 বা 50-এর ছোট? হ্যাঁ ঠিক আছে, এটাও মানছে। এইবার যদি আমি বলি এক্স ইকুয়াল 4 হলে, তাহলে আমি কি বলবো? এক্স স্কোয়ার ইকুয়াল কত? 4 এর উপর স্কোয়ার মানে 16। 16 কি অবস্থা? 16 কি সব মানে ওই এক্স স্কোয়ারের মান আমাদের কি 50-এর চেয়ে ছোট। আচ্ছা, এক্স ইকুয়াল 5 হলে কি হবে? 5 এর এক্স এর উপর স্কোয়ার মানে কি 5 এর উপর স্কোয়ার মানে কত আসে? 25, তাই না? হ্যাঁ এইটা। কিন্তু আমরা কি 4 কি নিতে পারবো? অ্যান্সার হচ্ছে 4 তো নিতে পারবো না। 4 তো হচ্ছে মৌলিক ছিল না, সরি 2 3, এরপরে আমরা নিব 5। তাহলে এইবার নিব হচ্ছে 5। এক্স ইকুয়াল 5 হলে আমাদের কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল 5 এর উপর স্কোয়ার মানে 25 তো ছোট। আচ্ছা, এইবার আমরা কি নিব? 7 নিব। তাহলে এক্স ইকুয়াল 7 হলে কি নিব?
এক্স স্কোয়ার ইকুয়াল 7 এর উপর স্কোয়ার মানে কি 49, এটাও তো 50-এর ছোট। কিন্তু আমি যদি নেই এক্স ইকুয়াল, তারপরেরটা যদি নেই 11, 11 হলে বলেন তো এক্স স্কোয়ার ইকুয়াল 11 এর উপর স্কোয়ার মানে কত? 121। 121 কি 50-এর চেয়ে বড়? তাহলে গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। তার মানে আমরা গ্রহণযোগ্য মানগুলা কিন্তু পেয়ে গেছি। গ্রহণযোগ্য এক্স এর গ্রহণযোগ্য মানগুলা যেহেতু পেয়ে গেছি, অতএব নির্ণয় সেট কিন্তু আমরা বলে দিতে পারবো। নির্ণয় সেট, তাহলে নির্ণয় সেট বি এর মান কত হবে? বি এর মান হইতে পারে কোন মৌলিক সংখ্যা? 2 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, আর 7 হইতে পারে। 2, 3, 5, 7 এগুলোই হচ্ছে আমাদের উপাদান। ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম? পারবো? রাইট। 4 তো মৌলিক না, হ্যাঁ 4 তো কারা দিয়েছে। ওকে, ক্লিয়ার না? বুঝেছি? ক্লিয়ার হয়েছে? তাহলে 2, 3, 4, 5 এটা কিন্তু 2, 3, 5, 7 এটাই কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, ওকে, অসাধারণ, সুন্দর। ওকে, আচ্ছা 3 নাম্বার। আচ্ছা আমি আর এখন মানে যেহেতু নিয়ম করে দিছি, নিয়ম ওই এক্স ইকুয়াল 1, 2, 3, 4 এইভাবে না করে এবার আমরা অ্যান্সার বের করার চেষ্টা করি। অ্যান্সার বের করার চেষ্টা করি, এইটা নিজেই করতে পারবেন আপনারা, বা তোমরা যারা আছো ক্লাস 9-এর স্টুডেন্ট তোমরা করে ফেলতে পারবা ওই আগের মতো চিন্তা করে। তুমি চিন্তা করো জেড, জেড কোনগুলা? 0, 0 দেখো 0, 0, তারপরে হচ্ছে -1, -2, -3, -4, -5 এগুলো এইভাবে করে চলতে থাকে। এটা হচ্ছে জেড, এইভাবে করে চলতে থাকে। আর এই পাশে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে করে চলতে থাকে। এটাই তো জেড, তাই না? তো এটাই তো জেড ছিল। তাহলে এখানে বলেছে যে সি যেন এক্স হয়, এক্সটা আবার বিলংস টু জেড, জেড মানে পূর্ণ সংখ্যা এইটা, কিন্তু x⁴ যাতে 264-র চেয়ে ছোট হয়, 264-র চেয়ে ছোট হয়। তো এইটা করার একটা সিস্টেম, এটা করার যদি আমরা একটা সিস্টেম বলি যে 264-র চেয়ে আমাদের লাগবে হচ্ছে ছোট। আমরা যদি প্রথমে চিন্তা করি যে এক্স ইকুয়াল যদি 0 হয়, এক্স ইকুয়াল 0, এক্স ইকুয়াল 0, দেখো সবাই খেয়াল করেন যে 0-র উপরে পাওয়ার যদি 4 দেওয়া যায়, 0⁴, মানে এবার আমরা x⁴ এর মান বের করতে চাই, তাহলে 0⁴ মানে তো 0ই, তাই না? 0 কি 64 মানে 264 চেয়ে ছোট, তাহলে x ইকুয়াল 0 হলে x⁴ এর মান আসে 0⁴ মানে 0, তার মানে এটা তো 264 ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য। 1⁴ যদি করি, x এর মান যদি 1 হয়, 1⁴ মানে তো 4 বার 1 গুণ করলে তো 1ই হয়, তার 1 তো হচ্ছে 264 ছোট, এইটাও গ্রহণযোগ্য, তার মানে x ইকুয়াল 1ও গ্রহণযোগ্য। x ইকুয়াল 2 বসাইলে আমাদের x⁴ ইকুয়াল 2⁴, তাহলে 4 বার 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো? 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 যে পাচ্ছি, 16 কি 16 হচ্ছে আমাদের 264-র চেয়ে ছোট। তাহলে যেহেতু 264-তে ছোট, তার মানে কি? তার মানে আমরা বলতেই পারি যে এই x ইকুয়াল 2 গ্রহণযোগ্য। 3⁴ কত হবে? 3 × 3 × 3 × 3, 4টা 3 গুণ করলে হবে 61। 61 কি 264-র চেয়ে ছোট, সরি 81 হবে, মানে 4টা 3 যদি গুণ করি, 4 বার যদি 3 গুণ করি, 3 × 3 হচ্ছে 9, 3 9 হচ্ছে 27, আর 3 27 হচ্ছে আমাদের 81। x এর মান যদি 4 বলি তাহলে 4-এর উপরে পাওয়ার হচ্ছে 4, 4⁴। 4 বার যদি আমরা 4 গুণ করি তাহলে পাবো হচ্ছে 256, কারণ 4 4 16, আবার 4 4 16, 16 16 গুণ করলে 256, কিন্তু এখানে দেওয়া আছে 264, তার মানে এইটাও গ্রহণযোগ্য। তার মানে 3ও গ্রহণযোগ্য, 4ও গ্রহণযোগ্য, কিন্তু 5-এর উপরে ⁴ যদি দেই তাহলে 5 গুণন 5 মানে 25, আবার 5 গুণন 5 মানে 25, 25 25 গুণ করলে 625 হয়। এইটা তো আসলে 625 তো আমাদের ইয়াটা ক্রস করে চলে গেছে। হ্যাঁ, আমাদের আসলে লিমিট ক্রস করে চলে গেছে, কারণ 264-র চেয়ে ছোট হইতে হবে, 264-র চেয়ে ছোট হইতে হবে। -1-এর পাওয়ার 4 যদি করি, +1-এর পাওয়ার 4 যেমন 1, -1-এর পাওয়ার 4 মানেও কিন্তু 1। কেন? 1 4 বার গুণ করলে আমাদের তো 1 গুণন 1 গুণন 1 গুণন 1 1ই হয়। সেরকম -1 যদি আমি 4 বার গুণ করি তাহলে আমরা জানি 2 বার -1 গুণ করলে +1, আবার 2 বার -1 গুণ করলে +1, আলটিমেটলি 1ই হবে। মানে পাওয়ার যদি জোড় সংখ্যক থাকে তাহলে মাইনাসের পাওয়ার করলে আসলে প্লাস হয়ে যায়, তাহলে 1ই হবে। তার মানে
এইখানে -1 পাওয়ার যেমন হচ্ছে 1, -2 এর পাওয়ার হচ্ছে ওই যে 2 এর পাওয়ারের মতো 16, -3 এর পাওয়ার হচ্ছে 4 করলে আমাদের আসবে কিন্তু আসলে 81, -4 এর পাওয়ার করলে কিন্তু আসবে 256, -5 এর পাওয়ার 4 করলে কিন্তু আসবে আমাদের 625। তার মানে এখানেও এটাকে অতিক্রম করতেছে, বাকি এগুলা আসলে আমাদের গ্রহণযোগ্য। তাহলে অতএব নির্ণয় সেট আমরা কি বলতে পারি? অতএব নির্ণয় যেটা সেট আসলে আমাদের আসবে, নির্ণয় সেটটা হচ্ছে C সমান আমরা বলতে পারি যে -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, তাই না? কারণ 5 করলে বেশি চলে আসতেছে। সবাই কি বুঝেছি? সবাই বুঝেছি? ক্লিয়ার? তো এইটা আমরা 2 নিয়মে, আমাদের বইয়ের মধ্যে 2 নিয়মে করে দেওয়া আছে। 2 নিয়মে যে করে দেওয়া আছে এইটা, এই যে এখন যেটা করলাম, মানে এখন যেটা নাম বললাম যে x=0 ধরা, x=1 ধরা, x=2 ধরা, x=3 ধরা, এটা অধিক গ্রহণযোগ্য। তবে অনেকেই x=0, তারপরে x=±1, x=±2, হ্যাঁ, x=±3 ধরে, কিন্তু এইটা ধরাটা উচিত না, কারণ কিউব থাকলে এগুলার মানগুলো ভিন্ন চলে আসবে, তখন কিন্তু আলাদা হয়ে যাবে। তাই বেটার হচ্ছে আলাদা আলাদা করে +1 -1 আলাদা আলাদা করে ধরা। তবে এই ক্ষেত্রে স্যার ইনফিনিটি গাইড কি বের করছেন? আমি তো প্রথমেই বলে দিলাম, ইনফিনিটি গাইড হচ্ছে 3 খণ্ডের ইনফিনিটি গাইড। প্রথম খণ্ডে হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের সমাধান পূর্ণ, দ্বিতীয় খণ্ড হচ্ছে বেসিক শিখার, একেবারে লিখিত নিয়ম এবং লিখিতর প্রচুর অঙ্ক আছে, 100টার উপরে করে অঙ্ক আছে। তৃতীয় খণ্ড হচ্ছে শিখন অভিজ্ঞতার, সে ক্লাস যে এরকম করে সেশন ওয়াইজ হয়, সেশন ওয়াইজ অনুযায়ী শিখন অভিজ্ঞতাগুলো করে দেওয়া আছে। মানে 3টা বই মিলে একটা বই। নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ নেবেন, পেয়ে যাবেন। আর হচ্ছে যেই বিশেষ করে যেই লাইব্রেরিগুলোতে আপনি আমার ম্যাজিক ম্যাথ, বেসিক টু ম্যাজিক ম্যাথ বা অন্যান্য বইগুলো যেটাতে পেয়েছে সেখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। অথবা ওই নাম্বারে কল করতে পারেন, 01320820824, এই নাম্বারে কল করতে পারেন। ক্লাস 9-এর, হ্যাঁ, ক্লাস 9-এর বই। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে আমাদের এইবারকার কাহিনীটা হচ্ছে আমাদের আচ্ছা, শারমিন সুলতানাকে অ্যাড দেওয়া হয়নি স্যার, আপনি ভর্তি হয়েছে। আচ্ছা, ভর্তি হইলে যদি ওই যে রিসেন্ট কোর্সে ভর্তি হইলে অ্যাড না হলে 01320820824 এই নাম্বারে কল করে জেনে নেবেন কি কি কারণে অ্যাড হতে পারেন নাই, এটা একটু জিজ্ঞেস করবেন আর কি। চলে আসেন এইবার আমাদের 2 নাম্বার। এইবার হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো বলছে। মানে এটা আমাদের এইবার দেয়া আছে কি পদ্ধতি? এইবার দেয়া আছে আমাদের তালিকা পদ্ধতি। এইবার দেওয়া আছে তালিকা পদ্ধতি, আমাকে বের করতে হবে, যেহেতু এই যে কমা কমা দেওয়া আছে, সামনে আর পিছনে ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে এইটা আছে আমাদের কিন্তু তালিকা পদ্ধতি। আর বের করতে হবে আমাদের হচ্ছে সেট গঠন পদ্ধতি। সবাই ধুমধাম করে ফেলেন তো এটাকে আপনি কিভাবে লিখতে পারেন। সেট গঠন পদ্ধতিতে এগুলোর কিন্তু এক এক ভাবে করে কিন্তু আপনার কোশ্চেনগুলোর অ্যান্সার থাকতে পারে। আচ্ছা, ক নাম্বারটা দেখি নেই না, ক নাম্বারটা কোথায় গেল? এই যে ক নাম্বারটা এই জায়গায়, ক। আচ্ছা, এখানে দেওয়া আছে 135, 135 আর হচ্ছে 101, এইটা। তাহলে বলেন দেখি যে এইটাকে আপনি কিভাবে লিখতে পারেন, সবাই একটু বলেন দেখি। 135 এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা 135। তাহলে আমরা এখানে বলতে পারি এ সেটের উপাদানগুলো হচ্ছে, এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 থেকে 101 পর্যন্ত, 1 থেকে 101 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা। এগুলো বিজোড় সংখ্যা না? 1 একটা বিজোড় সংখ্যা, 3 একটা বিজোড়, 5 একটা বিজোড়। তাহলে 1 থেকে 101-এর মধ্যে যেগুলো বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে সেগুলোই কিন্তু আসলে এখানে সেটটার অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি বলতে পারি? এ ইকুয়াল। এখন আপনাকে সেট গঠন পদ্ধতিতে লিখতে হইলে একটা ভেরিয়েবল নিতে হবে এক্স। আপনি বলবেন এটাই এক্স। এক্সটাকে আপনি বলতে পারেন এক্সটা একটা স্বাভাবিক সংখ্যা হইতে পারে, এন হইতে পারে, অথবা আপনি বলতে পারেন এক্সটা জেড হইতে পারে। হ্যাঁ, জেড হইতে পারে, কারণ 1 থেকে 101 পর্যন্ত যদি আমি বলেই দেই তাহলে আপনি জেডই দেন আর এনই দেন, কোনো সমস্যা নাই। এক্স এলিমেন্ট অফ এন দিলেন, মনে করেন এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট 1 থেকে, মানে আমাদের লাগবে হচ্ছে 1 থেকে 101 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এক্সটা হচ্ছে কি সংখ্যা? এক্সটা হচ্ছে বিজোড় সংখ্যা, এক্সটা হচ্ছে বিজোড় সংখ্যা, এবং এক্সের মানটা
এক্স এর মানটা হচ্ছে আমরা বলবো 101 অথবা 101-এর চেয়ে ছোট। 101 বা 101-এর চেয়ে ছোট যে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাগুলো আছে, বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো আছে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, একটা জিনিস মনে রাখেন যে আমরা একটা জিনিস মনে রাখবো, আমি যদি এক্স এলিমেন্ট অফ এখানে জেড দেই, সাজ দ্যাট দেই, এক্স যদি আমরা বিজোড় সংখ্যা লিখি, তাহলে এইটাকে মানে সঠিকভাবে যদি লিখতে চান, তাহলে এক্স লেস দ্যান ইকুয়াল 101 লেখা যাবে না এবার। কেন? কারণ বিজোড় সংখ্যার মধ্যে আমাদের কিন্তু মনে রাখতে হবে 1 বিজোড়, 3 বিজোড়, 5 বিজোড়, 7 বিজোড়, এরকম যেমন বিজোড় আছে, নেগেটিভ বিজোড়ও কিন্তু আছে। -1, -3, -7, এগুলোও কিন্তু, -5, -7, এগুলোও কিন্তু বিজোড় সংখ্যা। ঠিক আছে, যেগুলো 2 দ্বারা গুণিতক না, 2 এর গুণিতক না, তারাও কিন্তু বিজোড় সংখ্যা। সেই ক্ষেত্রে সঠিকভাবে লিখতে গেলে 1 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 101 লিখতে হবে। ঠিক আছে, তাহলে জেড যদি লিখি, যে জেড এর মধ্যে যেহেতু নেগেটিভ সংখ্যাও চলে আসবে, তাই জেড লিখলে এই পাশের লিমিটটাও দিয়ে দিতে হবে। এই জিনিসগুলো একটু মানে এই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। কথা কি বোঝা গেছে? আমরা এটাও লিখতে পারি, এটাও অ্যান্সার লিখতে পারবো, এটাও অ্যান্সার লিখতে পারবো, যে কোনোটা। আপনি মনে করেন এটা লিখলেন যে এক্সটা হচ্ছে এলিমেন্ট অফ এন, এন মানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা তো আর নেগেটিভ হইতে পারে না, কোনো সমস্যা নাই। বিজোড় সংখ্যা, এক্সটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, এবং সেইটা 101 বা 101-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলোই আমার অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? পারবো? এইটের বইও বের হবে, আর এই গণিত বইয়ের সাথে সাথে বিজ্ঞান বইও সামনে বের হচ্ছে, বিজ্ঞান বইও বের হচ্ছে। তবে এখন এইটের মানে এখন নাইনের ইনফিনিটি বইটা পেয়ে যাবেন সব জায়গায়। ঠিক আছে, নিকটস্থ লাইব্রেরিতে। আচ্ছা, এটা তো গেল ক নাম্বার। এবার আমরা খ নাম্বারের দিকে তাকাই। খ নাম্বারের দিকে তাকালে আপনি আসলে কি দেখতে পাচ্ছেন? এইটা আসলে কে? এরা আসলে কারা? এই বি আসলে, এখানে যদি আপনি বি এর দিকে তাকান, বিটা আসলে কে বলেন তো? 4 মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার, 9 মানে 3 এর উপর স্কোয়ার, বা 16 মানে 4 এর উপর স্কোয়ার, তারপর 25 মানে 5 এর উপর স্কোয়ার, এটা 36 দেওয়া আছে। 6 এর উপর স্কোয়ার, এটা 7 এর উপর স্কোয়ার, এটা 8 এর উপর স্কোয়ার, 9 এর উপর স্কোয়ার, এটা 10 এর উপর স্কোয়ার, এগুলো দেওয়া আছে, তাই না? তারপরে বি মানে হচ্ছে সবগুলা বর্গ সংখ্যা দেওয়া আছে। তার মানে এখানে যেই সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলো একটা পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, এগুলো হলো এগুলো হলো 1 থেকে, মানে আমরা বলতে পারি যে 4 থেকে 100 পর্যন্ত, 4 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা। বি হলো বি এর উপাদানগুলো হলো 4 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, 4 থেকে 100 পর্যন্ত হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই জিনিসটাই হচ্ছে কি বলেন তো? বি। 4 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা যেহেতু আমি বললাম, তাহলে বি ইকুয়াল আমরা কি লিখতে পারি বলেন? বি ইকুয়াল কি লিখতে পারি? এক্স। হ্যাঁ, এক্স দিয়ে আমরা যে লিখবো, এক্স এলিমেন্ট অফ জেড লিখতে পারেন, এক্স এলিমেন্ট অফ এন লিখতে পারেন, যেহেতু এগুলো এন সবগুলাই, তাহলে এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট 4 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? পারবেন? সবাই পারবেন? একটু কমেন্ট করেন, এটা কি বুঝছেন? আর কি কোনোভাবে করে কেউ কি মানে এটা কি লিখতে পারবেন? মানে অন্য কোনো প্রসেস কারো কাছে আছে? আর কোনো প্রসেস আছে? এটা কি আর কোনো প্রসেস আছে কিনা? কেউ কি পারবেন? একটু আমাকে বলেন দেখি, আর কোনো প্রসিজিওরে এটাকে তালিকা পদ্ধতিতে আর কোনো প্রসিজিওরে প্রকাশ করতে পারবেন কিনা? আর কোনো পদ্ধতিতে? এইটাই নর্মাল প্রসিজিওর। একটা ভুল প্রসিজিওর আছে, এটা ভুল প্রসিজিওর আছে। অনেকেই যদি চিন্তা করে, যদি অনেকে এইভাবে করে লেখে যে, মনে করেন আপনি দিলেন যে এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট, যে কি দিবেন, মনে করেন যে 4 লেস দেন, ধরেন এক্স স্কোয়ার লেস দেন 100, এরকম করে কেউ যদি লিখে, এরকম টাইপের যদি কেউ লেখার চেষ্টা করে, এটা কিন্তু একেবারে পুরোপুরি ভুল।
এটা কিন্তু একেবারে পুরোপুরি ভুল। এটা কিন্তু এগুলো একটু কনসেপ্টটা নিতে হবে, কেন ভুল। এইভাবে করে কেউ যদি লিখতে চেষ্টা করে এটা কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে। বলেন তো কেন ভুল? আমি দেখেছি যে অনেকেই স্যার এন মানে কি আর জেড মানে কি, এন মানে ন্যাচারাল নাম্বার, মানে এন মানে স্বাভাবিক সংখ্যা, জেড মানে পূর্ণ সংখ্যা। এটা তো বারবার করে লিখে দিলাম, এত মানে পরে আসছেন নাকি? বুঝি নাই। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 থেকে শুরু, 1 2 3 4 5 6 এরকম করে স্বাভাবিক পূর্ণ স্বাভাবিক সংখ্যা, যেগুলো স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হয়, জিরোও আসবে না নেগেটিভও আসবে না, আর মানে এটাকে বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, সেখানে নেগেটিভও আসবে, শূন্যও আসবে, পজিটিভও আসবে, মানে 0 1 2 3 4 এই যে এরকম, এই যে এইটুকু হচ্ছে এখানকার এন, তার সাথে শূন্যও যোগ হবে, আবার -1 -2 -3 এটাও যদি আসে তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে জেড মানে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে নেগেটিভ, শূন্য, পূর্ণ পজিটিভ সংখ্যা সবই থাকবে, আর স্বাভাবিক সংখ্যার মধ্যে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে। তাহলে এখানে যেহেতু জেড বলছে, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, নেগেটিভ পজিটিভ শূন্য সবই চলে আসবে। তো এগুলা, তো এইটা কেন হবে না, মানে অনেকেই যদি এটা বলে যে ঠিক আছে আপনি যে বললেন এটা কেন আসলে না, এটার আসলে অ্যান্সার কেন এটা হবে না, এটা না হওয়ার পিছনে কারণ কি, আপনি যদি একটু খেয়াল করেন, আমি একটু আগে বুঝাচ্ছিলাম যে এটা আসলে কি রিপ্রেজেন্ট করে, আমি যদি বি দিয়ে এই জিনিসটা যা বুঝাইছি এটা আসলে এগুলা রিপ্রেজেন্ট করে কিনা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এক্স এলিমেন্ট অফ এন মানে কি, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে কে কে আছে, স্বাভাবিক সংখ্যার মধ্যে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, এরকম করে 4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে, এরকম করে করে চলতে থাকবে এরকম। এখন আমি কম্পেয়ার করব, 4-এর চেয়ে বড় হবে এক্স স্কোয়ারের মানটা, 4-এর চেয়ে বড় হবে এক্স স্কোয়ারের মান, এক্স এর মান না কিন্তু, এক্স স্কোয়ারের মান 4-এর চেয়ে বড় হবে। আচ্ছা ঠিক আছে, আমি 4-এর চেয়ে মনে করেন এখানে লেস দ্যান ইকুয়াল মনে করেন দিচ্ছেন ধরেন, তো আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন এক্স এর মান আপনি যদি 3 বসান, ধরেন এক্স ইকুয়াল যদি 3 বসাই, তাহলে এক্স স্কোয়ারের মান কিন্তু 9 হয়, 9 কিন্তু 4-এর চেয়ে বড়, 100-র চেয়ে ছোট। তাহলে সেই হিসাব করলে এখানে তো এক্স এর মান যে 3টাও কিন্তু আপনার অ্যান্সারে চলে আসে। কারণ আপনাকে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে আমরা যখন এইভাবে করে যখন লিখি তখন এইখানে তালিকা পদ্ধতিতে কার মানটা আসে, অ্যান্সার হচ্ছে এই জিনিসটার মানটা, এই জিনিসটার মানটা কিন্তু আপনার অ্যান্সারে আসবে। মানে কথাটা কি বুঝছেন? মানে আপনাকে কখনো যদি এইভাবে করে বলা হয় যে এক্স সাজ দ্যাট, মানে এইটা ভালো করে বুঝতে হবে, কিন্তু এইটা কিন্তু একবারে বেসিক কনসেপ্ট। আপনাকে যদি বলা হয় যে এক্স এলিমেন্ট অফ মনে করেন এন সাজ দ্যাট, ধরেন আপনাকে বলা হইলো যে 3 মনে করেন, হ্যাঁ 3 লেস দ্যান এক্স স্কোয়ার লেস দ্যান মনে করেন আপনার কাছে দেওয়া আছে ধরেন 10, এইটাই দেওয়া আছে এরকম। আপনাকে বুঝতে হবে যে এইখানে এইটার আসলে অ্যান্সার কি কি, এটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি এটার অ্যান্সারগুলো কি কি, আপনাকে আগে বুঝতে হবে যে এন মানে কি, এন মানে ন্যাচারাল নাম্বার, কি কি হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, এরকম করে করে হইতে পারে। এটা কার মান, এটা হচ্ছে এক্স এর মান, এবং এই এক্স এর মানগুলোই আমার অ্যান্সার হবে। এক্স এর যে কারণ আমি বলেছি এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এন, এইটা বলেছি, তার মানে এই সাজ দ্যাটের আগে যে জিনিসটা থাকে এইটাই আসলে এর মানগুলা, এটা বুঝতে হবে আপনাকে ভালো করে। এখন বলছে যে এক্স এর উপর স্কোয়ার করলে, মানে 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, 1 কি 3-এর চেয়ে বড়, অ্যান্সার হচ্ছে না, তার মানে এই 1টা অ্যান্সার না। 2-এর উপর স্কোয়ার করলে 4 হয়, 2-এর উপর স্কোয়ার করলে 4 হয়, আমি এক্স স্কোয়ারের মান বের করতেছি। এখন 4 কি 3-এর চেয়ে বড়, 10-এর চেয়ে ছোট, ইয়েস, তার মানে 2 আপনার একটা অ্যান্সার। 3-এর উপর স্কোয়ার করলে 9 হয়, তার মানে 9 যেহেতু হয়, 9 কি 3-এর চেয়ে বড় কিন্তু 10-এর চেয়ে ছোট, তার মানে আপনার 3ও একটা অ্যান্সার। 4-এর স্কোয়ার করলে 16 হয়, সেটা 3-এর চেয়ে বড় ঠিক আছে কিন্তু 10-এর চেয়ে ছোট না, তার মানে এইটা আপনার অ্যান্সার হবে না। তার মানে এখানকার আপনার অ্যান্সার কিন্তু এর মান হচ্ছে 2 আর 3। আপনাকে এই জিনিসটা আগে ভালো করে বুঝতে হবে যে আমাদের আসলে নোটেশন দিয়ে আসলে বুঝাচ্ছে কি, এটা ভালো করে বুঝতে হবে। কথা কি বোঝা গেছে? মানে এইটার অ্যান্সার কিন্তু এরকম না যে মানে এখানে সবগুলো স্কোয়ার সংখ্যাগুলো এটার অ্যান্সার, তা না, কিন্তু অ্যান্সার হচ্ছে এক্স এর মানগুলো। কারণ এ ইকুয়াল দেওয়া আছে এক্স, তার মানে এক্স এর মানগুলো অ্যান্সার হবে। শর্ত হচ্ছে তার উপরে স্কোয়ার করলে যাতে 3-এর চেয়ে বড় হয়, 10-এর চেয়ে ছোট হয়। ক্লিয়ার? জিনিসটা বুঝেছি? ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি না? ওকে, ঠিক আছে, এটা কিন্তু চমৎকার একটা বিষয়। আচ্ছা, এই যে রেকর্ডেড ভিডিওটা এমপিবিয়ান পাঠশালাতে পাবেন, ইউটিউবে দিয়ে সার্চ দেন, সার্চ দিবেন এমপিবিয়ান পাঠশালা বা এমপিবিয়ান লিখে সার্চ দিলেও হবে, এমপিবিআইএন লিখে সার্চ দেন, দেখবেন এমপিবিয়ান পাঠশালা একাডেমিক এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসেন
আমরা এইসব থেকে আমরা এখন 3 নাম্বার কোশ্চেনের দিকে আমরা চলে যাই। 3 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে যে এ ইকুয়াল দেওয়া আছে 1 2 3 4 5, এর ভ্যালু, বি এর ভ্যালু দেওয়া আছে 0 1 3 5 6, এটা দেওয়া আছে, সি ইকুয়াল 1 5 6, নিচের সেটগুলো নির্ণয় করো। এখানে দেওয়া আছে দেখেন এগুলো কিন্তু আমরা সবাই পারি, একবারে সবাই পারি, এই জিনিস সবাই পারে। আরে বললে যে এগুলো ব্যাপার হইলো, এই জিনিসটা কি আসলে ইউ এর মতো। ইউ মানে আমি বলছিলাম এইটা দেখতে বালতির মতো, বালতি একটা হচ্ছে বালতির মতো, একটা হচ্ছে টুপির মতো। বালতির মধ্যে সব কিছু আসবে। হ্যাঁ, আমরা আগে বলতাম যে ক্যাপ আর কাপ, মানে এটা কাপের মতো, কাপের মধ্যে সবকিছু আসে, কিন্তু যা কিছু আসবে একবার করে আসবে। তাহলে এ আর বি, আমরা যদি এই দুইটার মধ্যে সবগুলাই এ আর বি এর মধ্যে সকল উপাদান যদি আমরা লিখি যে এ এর মধ্যে ছিল 1 2 3 4 5, এ এর মধ্যে যেগুলো ছিল যে 1 2 3 4 হচ্ছে 5, এইটা হচ্ছে এ এর মান, সামেশন আমাদের ইউনিয়ন দিব হচ্ছে আমরা 0 1 3 5 6, এটা দিব। এখন আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি এর মান কত। এ আর বি এর মধ্যে সব উপাদান যদি আমি নেই তাহলে কি হবে, এগুলো তো সব উপাদান নেওয়া, 0 নিব, 1 নিব, 2 নিব, 3 নিব, 4 নিব, 5 নিব, 6 নিব, তাহলে 0 থেকে 6 পর্যন্ত সব কিছুই আমরা নিব। তাহলে 0 থেকে 6 পর্যন্ত সবই আসলে এ ইউনিয়ন বি এর আসলে আমাদের সদস্য, তাই না? তাহলে এইটাই হচ্ছে এ ইউনিয়ন বি এর সদস্য। পারবো? আচ্ছা, যদি আপনারা পারেন সবাই একটু ক্লিয়ার করেন, এগুলো কি পারবেন? এইটা মানে হচ্ছে আমাদের সবগুলো আমরা নিব। সবাই কি বুঝছেন? সবগুলো এ ইউনিয়ন বি মানে আমরা সবগুলো নিব। এইবার বলেন, এইবার বলছে এ ইন্টারসেকশন, এটা কিসের মতো? এটা হচ্ছে ক্যাপের মতো। ক্যাপের মধ্যে কি থাকে? শুধু কমন গুলো থাকবে, কমন। তাহলে এ আর সি এর মধ্যে কমন কি কি আছে? এ কি ছিল? এর মধ্যে ছিল 1 থেকে 5 পর্যন্ত, তাহলে 1 2 3 4 5, এটা ছিল এ এর মধ্যে। এর সাথে সি কি ছিল? 1 3 1 5 আর 6, এগুলোর মধ্যে কমন কে? 1 কি কমন? ঠিক আছে, 1 কমন। 5 কি কমন? 5 কমন। 6 কি কমন? না, 6 কমন না। তার মানে 1 5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? পারবো? অস্থির পারবো, পারবেন, সবাই পারবেন, রাইট, অসাধারণ, অস্থির। বলেন। আচ্ছা দেখেন, এইবার কি বলেছে? বি বাদ সি এর মান বের করা। বি বাদ সি এইভাবে করে দেওয়া মানে বাদ সি বা অন্তর সেট নির্ণয়, এটাকে বলে অন্তর সেট। এটা ডিফারেন্স অফ সেট বা অন্তর সেট, মানে এটা হচ্ছে এ বি বাদ সি, মানে বি থেকে সি বাদ যাবে। তার মানে এটা বুঝতে হবে এই অন্তর সেটের একটা কাহিনী হচ্ছে এই সেটের সদস্য সবগুলো হচ্ছে বি সেটে যারা আছে সবাই এর সদস্য, শুধুমাত্র এই দুটাতেই যারা কমন আছে তাদেরকে বি সেট থেকে বাদ দিতে হবে, না হলে বি সেটে যারা আছে তারাই হচ্ছে অ্যান্সার। মানে বুঝেন নাই মনে হয়? বি সেটের মানটা মনে করেন আপনি লিখছেন যে 0 1 3 5 6, এটা হচ্ছে বি সেটের মান, মাইনাস মানে অন্তর 1 5 আর 6। কোন সেটের গুলো অ্যান্সার হবে? বি সেটের গুলা। আমি এই দিকের গুলা অ্যান্সার হবে না, এই পাশের গুলো অ্যান্সার হবে না, কমন গুলো এখান থেকে কাটা দিতে হবে। এই দুটার যেটা কমন পড়ছে এখান থেকে কাটা দিতে হবে। 1 কি কমন? এই 1টা কমন, কাটা। 5 কি আছে এখানে? কমন, কাটা। 6 কি আছে এখানে? কাটা। তাহলে বাকি থাকলো 0 আর 3। তাহলে 0 আর 3 যেহেতু বাকি থাকলো, আমাদের কিন্তু এখানে অ্যান্সার হবে 0,3। তাহলে এটার অ্যান্সার কিন্তু হচ্ছে 0,3, তাই না? এটার অ্যান্সার হচ্ছে 0,3। ক্লিয়ার? বুঝেছি? ইউনিয়ন মানে লসাগু আর কাপ মানে হচ্ছে গসাগু। মানে এটার লসাগু আর গসাগু এর সাথে একটা মৌলিক পার্থক্য আছে সেটের মধ্যে, কারণ ওইভাবে করে চিন্তা করার দরকার নাই, কারণ এখানে আরো একটা বিষয় আছে। কারণ একই জিনিস একাধিকবার আসলে কি করতে হয় সেই জিনিসটা একটু আলাদা রকম, লসাগু গসাগুতে আরেক রকম। মানে বড় পাওয়ারটা যেমন নিতে হয় ওখানে, ওই এইরকম এখানে বিষয়টা নাই। সেজন্য লসাগু গসাগু করে চিন্তা করা যাবে না, এইভাবে করে চিন্তা করেন। এখন আসেন, এখানে বলেছে এবার যে বি ইন্টারসেকশন সি, মানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, যেটা ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে এটার মান আগে নির্ণয় করবেন। তাহলে বি ইন্টারসেকশন সি এর মান কত সেটাকে বের করেন, যে বি ইন্টারসেকশন সি। তাহলে বি এর মান দেওয়া ছিল হচ্ছে 0 1 3 5 6, এটা দেওয়া ছিল বি এর মান। ইন্টারসেকশন সি এর মান কত দেওয়া আছে? সি এর মান দেওয়া আছে 1 5 আর 6।
তাহলে আমি যদি বলি যে এই দুইটার ইন্টারসেকশন মানে কমনগুলা 1, 5 আর 6 তিনটাই যেহেতু আছে, তিনটাই কমন, তাহলে 1, 5 আর 6 সি আমাদের হচ্ছে বি ইন্টারসেকশন সি। এর মান কি ছিল? এর মান ছিল আমাদের 1, 2, 3, 4, 5। তাহলে 1, 2, 3, 4, 5 এর সাথে আমাদের ইউনিয়ন হবে হচ্ছে 1, 5 আর 6, তাই না? তাহলে এটা আসতেছে 1, 5 আর 6 মানে 1 থেকে আসলে 6 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6। কেন? কারণ আলটিমেটলি আমাদের এখানে তো বিষয়টা তো আসলে আলটিমেটলি ইউনিয়ন মানে তো সবগুলো নিব, যেহেতু 1, 2, 3, 4, 5 আছে, এখানে আবার এক্সট্রা 6 আছে, 6 নিয়ে নিব। ক্লিয়ার? বুঝেছি? ওকে, হ্যাঁ রাইট, বালতিতে সবগুলো নিব আর টুপিতে মিলাই নিব, মিলগুলো নিব। রাইট, এই তো অসাধারণ, এটাই আমি শিখিয়েছিলাম, এটাই আমি বলেছিলাম। যখন এইরকম থাকে এটা হচ্ছে বালতি, বালতির মধ্যে সব নিব, বালতির মধ্যে সব কিছু নিব, আর টুপি শুধু মিলগুলা নিব, মিলগুলো মানে কমন নিব, কমনগুলা নিব। রাইট, সুন্দর। টুপির মধ্যে কমনগুলা নিব, টুপির দিকে যেটা, টুপির মধ্যে কমনগুলা, মিলগুলা নিব, আর বালতির মধ্যে সবগুলো নিব। ঠিক আছে, এইবার এটা তো করলাম না, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এবার হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা উমো নাম্বার, এটা উমো নাম্বারে ছিল। হ্যাঁ, তাহলে আপনারা বি ইউনিয়ন সি এর মান আগে বের করেন। বি ইউনিয়ন সি এর মান কি হবে? বি আর সি লিখতেছি না, ইউনিয়ন মানে সবগুলো নিব, 0 নিব কি নিব না? নিব, সবই তো নিব। 1 নিব, আচ্ছা, তারপরে এখানে কি আছে? 3 আছে, 3 নিব। 5 আছে, 5 নিব। তারপরে ওখানে 6 আছে, 6 নিব। তাহলে বি ইউনিয়ন সি এর মান হচ্ছে 0, 1, 3, 5, 6। তাহলে এখন এ ইন্টারসেকশন এর মান তো আমরা জানি 1 থেকে 5 পর্যন্ত, 1, 2, 3, 4, 5 ইন্টারসেকশন হচ্ছে 0, 1, 3, 5, 6। তাহলে আলটিমেটলি এইখানে আমাদের কি নিতে হবে? কমনগুলা। 1 কি কমন? ইয়েস 1 কমন। তারপর 3 কি কমন? ইয়েস 3 কমন। এরপরে 5 কি কমন? 5, ইয়েস 5 কমন। তাহলে কমনগুলো নিয়ে নিলাম। ক্লিয়ার? বুঝেছি? এই তিনটাই ক্লিয়ার? বুঝছি, পারবো? ভেরি গুড, সুন্দর। এখানে কিন্তু আমাদের মানে এইটার মান আগে আমরা বের করে ফেলবো, এইটার মান বের করে এখানে আমরা বসিয়েছি। আর এর মান তো এইটা, যেহেতু এখানে ইন্টারসেকশন আছে মানে ক্যাপ আছে, ক্যাপের মধ্যে তো মিলগুলা নিব, খালি শুধুমাত্র মিলগুলা নিছি এখানে 1, 3 আর 5। বুঝছি না? ওকে, ঠিক আছে। এবার দেখেন, এবার বলছে যে মান দেওয়া আছে, সার্বিক সেটের মান দেওয়া আছে। সার্বিক সেট ইউ মানে হচ্ছে সার্বিক সেট, এইভাবে করে যখন দেওয়া থাকবে ইউ, এটাকে আমরা মনে রাখবো, এটার নাম হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে এমন সেট যেই সেটের উপসেট হচ্ছে এগুলো, এ একটা উপসেট, বি একটা উপসেট, সি একটা উপসেট, আলোচনাধীন সকল সেট যেই সেটের উপসেট, সেই সেটকেই বলা হয় হচ্ছে সার্বিক সেট। তো এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন দেখেন কাহিনীটা দেখেন, যে এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে যে এই যে এইটার একটু সত্যতা যাচাই করতে বলছে। আমি একটু কথাটা বলি, এখানে কিসের সত্যতা যাচাই করতে বলছে? এ ইউনিয়ন বি, তার উপর একটা সি দেওয়া আছে, এটাকে বলে পূরক সেট। সি দেওয়া মানে হচ্ছে পূরক সেট। সি ইকুয়াল এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এইটার সত্যতা যাচাই মানে এ আর বি এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, আমাকে এখানে সত্যতা যাচাই করতে বলছে। খুব মনোযোগ দিয়ে শুনেন। সেকেন্ড লাইনে ব্র্যাকেট কেন দিছেন বলতে? কোনটাতে? সেকেন্ড লাইনে কিসের ব্র্যাকেট? কোনটা? হ্যাঁ, সেট তৈরির জন্য ব্র্যাকেট দিতে হয়, রাইট। আচ্ছা, ঠিক আছে। দেখেন এখন খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দেন। এখানে আমরা একটু পূরক সেট সম্পর্কে একটু কথা বলি। পূরক সেট জিনিসটা কি? আচ্ছা, পূরক সেট জিনিসটা হলো এরকম যে একটা মনে করেন সেট দেয়া আছে, একটা সেট মনে করেন দেয়া আছে। আচ্ছা, এটা একটু কয়েকটা পেজ লাগবে। মনে করেন পূরক সেটের কথা যদি আমরা বলি, পূরক সেট, কমপ্লিমেন্টারি সেট বা পূরক সেট,
তা এই জিনিসটা হলো এরকম, মনে করেন আপনার কাছে একটা সেট যদি দেওয়া থাকে, মনে করেন সার্বিক সেট প্রথমে দেওয়া আছে, ধরেন 1 2 3 4 5, একটু ভালো করে বুঝে নেবেন, সার্বিক সেটটাও এখান থেকে ক্লিয়ার হবে, সার্বিক সেটটাও ক্লিয়ার হবে, খুব মনোযোগ দেন। এর মান দেওয়া আছে, খুব মনোযোগ দেন, যে এর মান দেওয়া আছে, মানে এখানে আমরা দুইটা কনসেপ্ট ক্লিয়ার করব, একটা হচ্ছে সার্বিক সেটের কনসেপ্ট, আরেকটা হচ্ছে পূরক সেটের কনসেপ্ট, দুইটা কনসেপ্টই ক্লিয়ার করব। আমি একটু দেখতে চাই যে আপনারা আসলে ক্লিয়ার আছেন কিনা। মনে করেন আপনার দেওয়া আছে যে এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট, যে 1 থেকে আমি ধরলাম যে এক্স হচ্ছে জোড় সংখ্যা 4 লেস, আমি বললাম যে 2 লেস দ্যান এক্স লেস দ্যান 12। একটু বলেন দেখি, এইখান থেকে প্রথম আপনার কাজ, মনে করেন আমি বের করব এ পূরক সেট বা সামথিং একটা বের করব। আপনার প্রথম কাজ যে ইউ এর মান তো 1 থেকে 8 পর্যন্ত, এ এর মান কত এইটা একটু আমাকে বলা দেখি, ক্লিয়ার করেন। এ এর মান কত, এ এর মানটা কত, একটু ধুমায় একটু সবাই অ্যান্সার করেন দেখি, এ এর মানটা কত হবে। স্যার ক্লাসে ইউটিউব কিন্তু এই চ্যানেলে যাবে, এমপিবিয়ান লিখে ইউটিউবে সার্চ দিবেন, এমপিবিয়ান পাঠশালাতে যাবে, এমপিবিয়ান লিখে সার্চ দিলে দেখবেন এমপিবিয়ান পাঠশালা একাডেমিক, এই ইউটিউব চ্যানেলে ক্লাসটা যাবে। যেহেতু এটা ক্লাস 9-এর ক্লাস 9-এর সকল ক্লাসগুলা আমাদের ওই ক্লাস 8 বা 9-এর ক্লাসগুলো বা 10-এর ক্লাসগুলো ওই চ্যানেলে যাবে, আর মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ানে জবের ক্লাসগুলো যাবে। এটার অ্যান্সার কি হবে? ওকে, আচ্ছা, কে কে অ্যান্সার দিল? আচ্ছা, সুলাইমান অ্যান্সার দিয়েছে, মামুন অ্যান্সার দিয়েছে, ফাতেমা আক্তার অ্যান্সার দিয়েছে, ভেরি গুড, সুন্দর। অ্যান্সার দিতে হবে, ভুল হোক শুদ্ধ হোক অ্যান্সার দিতে হবে। নীরব অ্যান্সার দিয়েছে, তো অ্যান্সার দিচ্ছেন কিন্তু ম্যাক্সিমামের অ্যান্সার ভুল হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, যখন উপরে সার্বিক সেট দেওয়া থাকবে মনে রাখতে হবে, আপনি দেখেন এক্স হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 2 থেকে 12 এর মধ্যে কে কে জোড় সংখ্যা আছে? 2 এর চেয়ে বড়, 12 এর চেয়ে ছোট। আপনি বলবেন 2 এর চেয়ে বড় 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে, এগুলো তো সবাই 2 এর চেয়ে বড় আর 12 এর চেয়ে ছোট, তাহলে এ মানে এইটাই হওয়ার কথা। অ্যান্সার হচ্ছে এটা হবে না। কেন হবে না? এর মান কেন হবে না? কারণ আপনি একটা মাথায় মনে রাখবেন যে এ সেটের যে সদস্যগুলো থাকবে তার উপরে যদি কখনো কোনো সেটের উপরে যদি ইউ দেখেন, ইউ আছে, মনে করেন বি দেওয়া আছে কিন্তু উপরে ইউ আছে, ইউ যদি দেওয়া থাকে, ইউ এর যেই জিনিসটা সদস্য না সে কখনোই আলোচনাধীন সেটের মধ্যে আসবে না, কারণ আলোচনাধীন সেটের সকল সদস্য ইউ এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ এইখানে যে 10 আছে, 10 তো ইউ এর মধ্যে নাই, তার মানে এর অ্যাকচুয়াল মান হচ্ছে 4, 6 এবং 8। মানে আমাকে দেখতে হবে জোড় সংখ্যা হইতে হবে, 2 এর চেয়ে বড় হইতে হবে, 12 এর চেয়ে ছোট হইতে হবে, আবার এরা যাতে ইউ এর মধ্যে থাকে। তার মানে শুধুমাত্র এখানকার অ্যান্সার হচ্ছে 4, 6 এবং 8, এই 3টা জিনিসই শুধুমাত্র অ্যান্সার হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। 2 কিন্তু হবে না। 2 কেন হবে না? 2 এর চেয়ে তো বড় বলছি, 2 এর চেয়ে তো সমান হইতে পারে না, 2 এর চেয়ে বড় বলছি, ইকুয়াল কিন্তু দেওয়া নাই, 2 তো হইতে পারে না, 2 এর চেয়ে বড় বলেছি, 2 বাদে। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝছি কি কথা বুঝলাম? 2 হবে না, 2 বাদে, 2 তো হবেই না। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমাকে যদি কেউ বলে যে এ পূরক সেট বলতে কি বোঝায়, এ পূরককে নির্ণয় মানে লেখার নিয়ম হচ্ছে এর উপরে এরকম করে লেখা যায় অথবা এর উপরে একটা টান দেওয়া যায়, এটাকেই বলি আমরা হচ্ছে পূরক সেট। এই দুটাই, এর উপরে আমি প্রাইম এ প্রাইম বলতে পারি বা এসি বলতে পারি, দুটাই হচ্ছে পূরক সেট রিপ্রেজেন্ট করে, দুটাই যে কোনো একটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এ পূরকের মান হচ্ছে ইউ মাইনাস এ, যার পূরক বের করবো সেটা সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিলে পূরক সেট বের হয়। অর্থাৎ পূরক সেটের মান হচ্ছে ইউ এর মান যেহেতু 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8, আর সেখান থেকে আমি যদি বাদ দিই 4 6 এবং 8কে যদি আমরা বাদ দিই তাহলে আমরা কি পাবো? কমনগুলা বাদ যাবে। আমরা বলছিলাম যে এই বাদ দেওয়ার সেটের সহজ নিয়ম হচ্ছে কমনগুলো আগে এই বাম পাশেরটাতে ওই ডান পাশের সাথে কমন যেটা আছে সেটাকে বাদ দেওয়া। 4 একটা কমন আছে, 6 একটা কমন আছে, 8 একটা কমন আছে, এই 3টাকে বাদ দিলে এই পাশে থাকে 1 2 3 5 7, 1 2 3 5 7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝেছেন? ক্লিয়ার? 1 2 3 5 7, 4 এবং 6 আসতেছে না,
মানে 4 6 8 আসতেছে না, 4 6 8 কাটা যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? অবশ্যই একটা সেট গঠন পদ্ধতিতে, তালিকা পদ্ধতিতে লিখতে হইলে সেটের সামনে এবং পিছনে সেকেন্ড ব্র্যাকেট এবং মাঝখানে সবগুলো উপাদানের মাঝখানে কমা দেওয়া বাধ্যতামূলক। শুধু ফার্স্ট উপাদানের লাস্টে কমা থাকবে না, ফার্স্ট উপাদানের শেষে কমা থাকবে না, লাস্ট উপাদানের শেষে কমা থাকবে না, ফার্স্ট উপাদানের আগে কমা থাকবে না, বাকিগুলোতে কিন্তু কমা দিয়ে লিখতে হবে। রাইট? ক্লিয়ার? বুঝেছি? ওকে, আচ্ছা। এইবার দেখেন, এটা বন্ধ হয়ে যাবে, ওখানে বসে থাকো। ওকে, আচ্ছা, এখন আমি আরেকটা জায়গায় ফেরত যাই যে আপনাকে সত্যতা যাচাই করতে বলছিল। সত্যতা যাচাই যেটা করতে বলছিল যে এ ইউনিয়ন বি এইটারই পূরক সেট সমান, হ্যাঁ, এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এইটা একবার প্রমাণ করতে বলছে। এইটা অ্যাকচুয়ালি কত নম্বরে? এটা প্রমাণ করতে বলছে আপনার হচ্ছে 4-এর কতে, হ্যাঁ, 4-এর কতে প্রমাণ করতে বলছে। আর 4-এর খতে আবার প্রমাণ করতে বলছে ইন্টারসেকশনের বিষয়টা এরকম করে। তো এই যে মানে আমি ইন্টারসেকশনের বিষয়টা প্রমাণ করতে বলছে 4-এর খতে। আচ্ছা, ক খ এর কথা বাদ দিলাম, আমি এটাকে যদি ইন্টারসেকশন আকারে লিখি যে এ ইন্টারসেকশন বি দিয়ে পূরক সমান এ পূরক ইউনিয়ন হবে বি পূরক। এই যে এই দুইটা যে ল আছে, এই দুইটা লকে বলা হয় হচ্ছে ডা মর্গান ল। এই দুইটা লকে বলা হয় ডা মর্গান ল। এটা মনে রাখবেন, এটাকে কি ল বলে? ডা মর্গান ল বা ডা মর্গানের সূত্র। এটাকে কিন্তু ডা মর্গান ল বা ডা মর্গানের সূত্র বলা হয়। সেটা কি? মানে কোনো কিছুর ইউনিয়নের যদি আপনি পূরক করেন তাহলে আলাদা আলাদা পূরকের তারা হবে ইন্টারসেকশন, আবার কোনো কিছুর ইন্টারসেকশনের পূরক করলে হবে আলাদা আলাদা পূরকের ইউনিয়ন। এইটাকে বলা হয় ডা মর্গান ল। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? বুঝছেন সবাই? আচ্ছা, এটাকে বলবো আমরা হচ্ছে ডা মর্গান ল। এখন একটা জিনিস খেয়াল করেন যে এই যে ডা মর্গান লটা যে আছে এইটাই আসলে এখানে প্রমাণ করতে বলছে। এই যে প্রথম যেটা কতে, এটা আমি একবার যদি প্রমাণ করতে চাই তাহলে আগে আপনি এইটার মান আগে বের করবেন, তারপরে এইটার মান বের করবেন, এইটার মান বের করবেন, করে আপনি প্রমাণ করে দিবেন। আসেন আমরা একটু বের করার চেষ্টা করি। দেখেন তো প্রথমত এ এর মান আপনি একটু দেখেন, ইউ দেওয়া ছিল 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, আমরা আরেকবার কি লিখে ফেলি, ইউ দেওয়া ছিল 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, একবারে 9 পর্যন্ত ইউ এর মান দেওয়া ছিল। আচ্ছা, এ এর মান কি কি দেওয়া ছিল? এগুলো যেহেতু দেওয়াই ছিল এগুলোকে একটু আমরা লিখে ফেলি, ধুমধাম করে লিখে ফেলি, তাতে করে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। 1 3 5 7 1 3 5 7 ছিল এ এর মান। বি এর মান কি ছিল? 0 2 4 6 0 2 4 6। সি এর মান কি ছিল? সি এর মান 3 4 5 6 7 3 4 5 6 7। এখন আমাদের কোশ্চেন যেটা সেদিকে যাই, তার আগে আমাদের কোশ্চেনটা বলছে প্রমাণ করতে হবে, মানে সত্যতা যাচাই করতে হবে। কার সত্যতা যাচাই করতে হবে? এ ইউনিয়ন বি তারই পূরক ইকুয়াল হচ্ছে এ পূরক, ইন্টারসেকশন হচ্ছে বি পূরক। এইটা আসলে আমাদেরকে যাচাই করতে হবে। এটার জন্য আলাদা আলাদা মানগুলো আগে আপনি বের করে নেবেন। সেটা কিসের মান বের করবেন বলেন? বের করবেন হচ্ছে এ ইউনিয়ন বি এর আগে মানটা বের করবেন। বলেন তো এ ইউনিয়ন বি মানে কত? এ মানে ছিল হচ্ছে 1 3 5 7, আর বি মানে ছিল 0 2 4 6। তাহলে এ ইউনিয়ন বি মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো থাকবে। তাহলে সবগুলো থাকলে কি হবে? 0 থাকবে, 1 থাকবে, তারপরে 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে, 7 থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর মান। এইবার আমি বের করব এ পূরকের মান, মানে আলাদা আলাদাগুলো আগে বের করে নিব। এ পূরক মানে কি? এ পূরক মানে হচ্ছে ইউ মাইনাস এ। আচ্ছা, ইউ মানে ছিল 1 থেকে 9 পর্যন্ত।
আর এ মানে ছিল 1 3 5 7। আমি কি বলেছিলাম, মাইনাস করলে কি যায়, মাইনাস করলে যারা কমন আছে তারা বাদ চলে যাবে, সামনেরটা থেকে যারা কমন আছে তারা বাদ যাবে। তাহলে কমন আছে 1, তাহলে 1 বাদ দিব, তাহলে 0-র পরে 1 লিখবো না, তাহলে 1 বাদ দিব, 3 বাদ দিব, 5 বাদ দিব, 7 বাদ দিব, তাহলে 2 লিখবো, তারপরে 4 লিখবো, তাই না, তারপরে 6 লিখবো, তারপরে আমাদের 8 লিখবো, তারপরে আমরা 9 লিখবো। তাহলে ইউ মাইনাস এ মানে কিন্তু এটা যে 0 2 4, হ্যাঁ, তাহলে ইউ মাইনাস এ হচ্ছে 0 2 4 6 8 9, এটা হচ্ছে মানে এ পূরকের মান। আচ্ছা, এখন বি পূরকের মান যদি বের করতে চাই, বি পূরক, তাহলে বি পূরক মানে হবে ইউ মাইনাস বি। কমনটা বাদ যাবে, কমনের মধ্যে কি আছে 0 2 4 6, 0 2 4 6 বাদ দিয়ে বাকি যেগুলো আছে 0 বাদ যাচ্ছে, তাহলে 0 বাদ যাচ্ছে, 2 বাদ যাচ্ছে, তাহলে 1 থাকবে, 3 থাকবে, তারপরে 4 বাদ যাবে, তারপরে 5 থাকবে, 6 বাদ যাবে, 7 থাকবে, 8 থাকবে এবং 9 থাকবে। তাহলে বি পূরকের মানে এটা। এখন আমাদেরকে জাস্ট যা বের করতে বলছে সেটা আমরা বের করে ফেলবো। সেটা কি, সেটা আমরা যদি প্রথমে লিখি যে অতএব বাম পক্ষে যেটা আমাদের দেওয়া আছে যে এ ইউনিয়ন দিয়ে বি, এ ইউনিয়ন দিয়ে বি দিয়ে হচ্ছে পূরক। তাই এ ইউনিয়ন বি এর মান কত, এ ইউনিয়ন বি এর মান যতই থাকুক, এ ইউনিয়ন বি এর উপর পূরক মানে হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। যেহেতু ইউ এর মান কত 1 থেকে 9 পর্যন্ত, এ ইউনিয়ন বি এর মান কত 0 থেকে 7 পর্যন্ত, তাহলে 0 থেকে 7 পর্যন্ত এখান থেকে পুরোটা বাদ যাবে, শুধুমাত্র থাকবে 8 আর 9। তাহলে আমাদের বাম পক্ষে থাকতেছে শুধু 8 আর 9। কথা কি বোঝা গেছে? বাম পক্ষে শুধু থাকতেছে হচ্ছে 8 আর 9। এইবার যদি আমরা দেখি ডান পক্ষে কে থাকতেছে, ডান পক্ষে আমাদের আছে হচ্ছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এ পূরকের মধ্যে কে আছে, এ পূরকের মধ্যে আমাদের মান বের হয়েছিল হচ্ছে 0 2 4 6 8 9, এটা হচ্ছে এ পূরকের মান। ইন্টারসেকশন বি পূরকের মধ্যে কে আছে 1 3 5 7 8 9, এটা হচ্ছে বি পূরক। এই দুটার মধ্যে কমন কে কে আছে, 0 কমন না, 1ও কমন নাই, দেখেন, তারপরে 4 নাই, 6 কমন নাই, 7 নাই, কিন্তু 8 আর 9 হচ্ছে দুইটাতেই আছে, 8 আর 9 দুটাতেই আছে, তার মানে এই দুটো হচ্ছে কমন। বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে, তার মানে এটাকে আমরা বলে দিতে পারবো যে সত্যতা যাচাই করা হলো। তাহলে বাম পক্ষ ইকুয়াল যেহেতু ডান পক্ষ, সত্যতা যাচাই আমাদের আসলে হয়ে গেছে। কথা কি বোঝা গেছে? এইটাই হচ্ছে সত্যতা যাচাই হয়ে গেছে। সবাই ক্লিয়ার? আচ্ছা, শুনেন, একজন বলছে যে স্যার মোটিভেশন দেন। স্যার আসলে মোটিভেশনের বিষয়ে এখানে বলার কিছু নাই। একটা বিষয় হচ্ছে কি, আপনার যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে আপনি আসলে পড়ালেখা করবেন, তাই না? আপনি যদি খালি বাস্তবতাটা এবং হচ্ছে আপনি যদি সঠিক জ্ঞান সম্পন্ন যদি হন, এখানে আলাদা করে মোটিভেশন দেওয়ার কিছু নাই। আপনার যদি হ্যাঁ মনে হয় যে আমার একটা চাকরি লাগবেই, আমি যেই পরিস্থিতিতে আছি আমাকে মানে এইখান থেকে উত্তরণ করতে হবে, আমাকে বেটার কিছু হইতে হবে, আমাকে সমাজে আরো বেটার হয়ে মানে দাঁড়াতে হবে, এখানে মোটিভেশন দেওয়ার কিছু নাই। আপনার প্রয়োজনীয়তা থাকবে, প্রয়োজনীয়তা অনুযায়ী নিজেই রিয়েক্ট করবেন। এখানে আর মোটিভেশন দেওয়া না দেওয়ার উপরে কিছু ডিপেন্ড করছে না। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আপনি আপনার প্রয়োজনীয়তা বুঝেন, প্রয়োজনীয়তা বুঝলে দেখবেন যে রাতের বেলা ঘুমটাকে কমাই দিচ্ছেন। না ঘুমাইলে যে আপনার সফল হবেন তা তো না। সময় মতো ঘুমানো, সঠিক সময় মতো নিজের, একটা জিনিস সবসময় মনে রাখবেন, মোটিভেশন জিনিসটা, এই যে মোটিভেশন, একটু কথাটা বলে রাখি, হ্যাঁ, অনেকেই এই মোটিভেশন খালি এই যুগটাই আসছে মোটিভেশন, এটা একটা মোটিভেশন একটা পার্ট আছে, আরেকটা পার্ট আছে হচ্ছে অভ্যাস একটা পার্ট আছে। এই মোটিভেশন এমন একটা জিনিস, আজকে মোটিভেশন দিলে এমনও হইতে পারে আজকে সারা রাত না ঘুমায় পড়াশোনা শুরু করে দিলেন, কালকে আরো পড়লেন, একটু কমলো, তারপর হঠাৎ করে ডাউন হয়ে গেল যে না আরে পড়তে আর ভালো লাগতেছে না, কালকে পড়বো, এই করে করে আর পড়াশোনা নাই। মোটিভেশনের কাজ বেশি দিন কাজ করে না। আপনাকে যেটা নির্ণয় করতে মানে যেটা জিনিসের সাথে আসতে হবে সেটা হচ্ছে অভ্যস্ততা। যারা পড়াশোনার সাথে বা কঠোর পরিশ্রমের দিকে অভ্যস্ততা যাদের মধ্যে তৈরি হয়ে যায়, মানে এইটা এরকম না যে আমি হঠাৎ করে 0 থেকে আমি পড়লাম এত দূর তারপরে নামবো, এরকম না। আপনাকে মাঝখানে আপনি প্রতিদিন মনে করেন যে 7 থেকে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, যে যতটুকু পারে, একটু কম বেশি হতে পারে,
এইরকম গ্রাফ যাদের আছে, এইরকম গ্রাফ যাদের আছে এরা জীবনে সফল হবে। পরিশ্রম, যারা এইরকম পরিশ্রম করে, আপনি মনে করেন যে এই পরিশ্রমের পরিমাণটা কত হবে, এটা এক একজনের পরিমাণ এক এক রকম হতে পারে। সাধারণত বলা হয় 10 থেকে 12 ঘন্টা। আপনি অবশ্যই পড়াশোনা বাদ দিয়ে, পড়াশোনায় যে শুধুমাত্র পরিশ্রমের মধ্যে পড়তেছে তা না, অন্যান্য কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যেও যেটাতে মানে যেটা হচ্ছে প্রোডাক্টিভ জিনিসের মধ্যে নিয়োজিত থাকা, প্রোডাক্টিভ জিনিসের মধ্যে আপনি মিনিমাম 15 ঘন্টা নিয়োজিত থাকতে হবে। হ্যাঁ, প্রোডাক্টিভ জিনিসের মধ্যে নিয়োজিত থাকা, এইটা খুবই জরুরি। তাহলে নিজের অভ্যস্ততা যদি তৈরি হয় তাহলেই একমাত্র আপনি কিন্তু ভালো করতে পারবেন। কথা কি বুঝছেন? মানে নিজের অভ্যস্ততা যদি তৈরি হয়, এখন অভ্যাস কিভাবে তৈরি করবেন এটার বিষয়টা, মানে এটার কিন্তু অনেক এক্সাম্পল আছে। মোটিভেশন অনেকটা, মানে মনে করেন যে একজন যদি জিমে যাওয়া শুরু করলো, ধরেন আপনার মানে একজন বলল যে 30 দিন প্রতিদিন 1 ঘন্টা করে জিম করলে তোমার বডিটা শেপে চলে আসবে, তোমার যে অবস্থায় আছে সেটা তোমার শেপে চলে আসবে। প্রতিদিন 30 দিন 1 ঘন্টা করে করলো, তাহলে কত ঘন্টা হলো? 30 ঘন্টা। আর এই যে মোটিভেশন যে নেয়, সে চিন্তা করলো ভাই আমার এত কাহিনী নাই, আমি আজকে 15 ঘন্টা করবো জিম, কালকে 15 ঘন্টা জিম করব। ওর কি আসলে শরীর শেপে আসবে? জীবনে আসবে না। তার মানে ইটস নট অ্যাবাউট ফ্রিকোয়েন্সি, ইটস অল অ্যাবাউট ইটস কনসিস্টেন্সি। ফ্রিকোয়েন্সি হাই করে কোনো লাভ নাই, আপনাকে কনসিস্টেন্ট হইতে হবে। সবসময় মনে রাখতে হবে ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। মানে যে কোনো জায়গায় আপনাকে যদি সফলতা অর্জন করতে হয় কনসিস্টেন্ট অবশ্যই হইতে হবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে এইবার আমরা চলে আসি 5 নাম্বার অঙ্কের দিকে। 5 নাম্বার অঙ্কে সবাই একটু খেয়াল করেন। 5 নম্বরে সবাই একটু ধুমধাম রেডি তো আবার নাকি? একটু কথাটা বলে নিলাম, উনি যেহেতু বলছে। সবাই রেডি আছি? 5 নম্বর অঙ্কে বলেন। এখানে দেখেন এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, নর্মালি যেটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এবং 2n বলতে বলছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট হচ্ছে 2n। বলেন দেখি এখানে দেওয়া আছে ইন্টারসেকশন কি হইতে পারে, একটু বলেন এটা কি হইতে পারে, বলতে পারবেন কেউ? একটু বলেন দেখি সবাই। যে এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এন মানে 1 থেকে শুরু হবে, 2 3 4 5 6 এইভাবে করে চলছে, তাই না? এইভাবে করে যেই স্বাভাবিক সংখ্যার সেটটা চলছে সেটা। আচ্ছা, এবার 2nটা কি হবে? 2nটা হচ্ছে ধনাত্মক জোড় সংখ্যার সেট। সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। ধনাত্মক জোড় সংখ্যা কারা কারা আছে? 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। এইগুলো হচ্ছে ধনাত্মক জোড় সংখ্যার সেট। আপনাকে বলেছে ইন্টারসেকশন, এই দুটার ইন্টারসেকশন করলে কি হবে? এই দুটার ইন্টারসেকশন করলে কি মনে হচ্ছে? এই দুটার ইন্টারসেকশন করলে কি হবে আপনাদের কাছে, কি মনে হয় বলেন? ইন্টারসেকশন মানে কি? কমন গুলা আপনি দেখেন তো, এইটার সাথে এইটার কমন, এই 2টা এর মধ্যে আছে কি নাই? অবশ্যই আছে। 4 আছে কি নাই? 4টা এর মধ্যে আছে কি নাই? আছে। 6টা আছে কি নাই? আছে। 8 আছে কি নাই? আছে। তার মানে যতগুলা 2n এর মধ্যে যারা যারা থাকবে, 2n এর মধ্যে যারা যারা থাকবে অ্যাকচুয়ালি এরা সবাই, আমি একটু এটা তুলেই নেই না হলে, মানে এই জিনিসটা মনে করেন এইটা আমাদের ছিল n এর মান, এটার ইন্টারসেকশনটা আমাদের হচ্ছে 2 4 6 8 দিয়ে ডট 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 ডট। এইটার মধ্যে কমন পড়বে আমাদের কারা বলেন তো? কমন পড়বে কারা? কমন পড়বে পুরা 2 পড়বে, 4 পড়বে, 6 পড়বে, 8 পড়বে, ডট ডট ডট। আর এইটা আসলে কার মান বলেন তো? 2n এর মান। তার মানে আমাদের অ্যান্সারটা হবে 2n। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? একটু তাড়াতাড়ি কমেন্ট করেন, সবাই ক্লিয়ার হয়েছি? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি, ধুমধাম। ইজ ইট ক্লিয়ার? বলেছে এখানে যে n এর সাথে 2n এর মধ্যে যদি ইন্টারসেকশন করি তাহলে মান কত পাওয়া যাবে? অ্যান্সার হচ্ছে 2n পাওয়া যাবে। কেন? nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, 2nটা হচ্ছে জোড় সংখ্যার সেট। জোড় স্বাভাবিক সংখ্যা সবাই তো আসলে স্বাভাবিক সংখ্যার মধ্যেই আছে, তাই না? ও কি আসবে? যা, সমস্যা নাই। আচ্ছা, একটা ফোন দিয়ে যাবি নাকি? যা, না হলে দেখ। না ও যদি না আসে তাহলে তো আমি শেষ করে কি করবো? দেখ আসছে কিনা, যদি আসে তাহলে ছেড়ে দেবো।
আচ্ছা ঠিক আছে, এইবার বলছে এইবার বলেছে যে এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট, এটা হচ্ছে বিজোড় সংখ্যার সেট। আগের মতোই এন মানে যদি আমরা চিন্তা করি যে 1 2 3 4 এরকম করে 5 6 এরকম করে আছে, আর বিজোড় স্বাভাবিক সংখ্যার সাথে ইন্টারসেকশন যদি করি, বিজোড় স্বাভাবিক সংখ্যাকে 1 আছে 3 আছে 5 আছে এইভাবে করে যদি আমরা চলতে থাকে, তাহলে এই দুটার মধ্যে কমন পড়বে 1 3 5 সবগুলোর মধ্যেই যেহেতু আছে, তার মানে 1 থাকবে 3 থাকবে 5 থাকবে ডট ডট ডট, অ্যাকচুয়ালি এটা মানে আসলে এ, তার মানে এন ইন্টারসেকশন এ মানে আসলে এ হবে, তাই না? এটা এখন থেকে আমরা বুঝে গেছি, এটার অ্যান্সারটা হবে কিন্তু এ। আচ্ছা একই রকম, দুইটা যেহেতু একই রকম, এটা আর আলাদা করে বলার কিছু নাই। আচ্ছা এইটার অ্যান্সার কি হইতে পারে? এখানে বলেছে 2nটা, 2nটা কি? 2nটা হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, আর পি হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট। কি হইতে পারে দেখেন তো? পি হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট, কি হতে পারে এই দুটা? আচ্ছা ওকে, দেখেন খেয়াল করেন 2n এর কথা যদি আমরা বলি, 2n মানে হচ্ছে সকল জোড় সংখ্যার সেট, তাহলে 2 হবে 4 হবে 6 হবে 8 হবে এগুলো হবে। আচ্ছা এর সাথে ইন্টারসেকশন যাবে সকল মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? 2 3 5 7 11 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যার সেট। এখানে একটা জিনিস বুঝতে হবে, মৌলিক সংখ্যা এবং জোড় সংখ্যা এই দুটার শুধুমাত্র একটা জিনিসই আছে যারা জোড় মৌলিক, সেটার নাম হচ্ছে 2। তার মানে জোড় মৌলিক সংখ্যা যেহেতু একটাই আছে পৃথিবীতে, অ্যান্সার কিন্তু 2 শুধুমাত্র এখানে অ্যান্সার হবে। অ্যান্সার কত হবে? অ্যান্সার শুধু 2, কারণ পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা একটাই আছে। আচ্ছা একটা জিনিস আমি একটু বলে রাখি, এর আগের অঙ্কটাতে যেহেতু এখানে সকল বিজোড় সংখ্যা সেট বলছে, অনেক সময় আমরা এই বিজোড় সংখ্যা সেটকে এগুলা কিন্তু নেগেটিভগুলোকেও ধরি, মানে -1 -3 -7 5 এইভাবে করে ডট ডট নেগেটিভ দিকেও আমরা এটা ধরি। এইটা ধরলেও আসলে ওই এই আসবে, অ্যান্সার কিন্তু এই আসবে। তো বিষয়টা একই আর কি, কারণ ওখানে ধনাত্মক সংখ্যা বলে নাই সেজন্য। ঠিক আছে আচ্ছা এইবার 6 নম্বরে এবং 6 নম্বরে বলছে, আচ্ছা 6 নম্বর কোশ্চেনটা খুবই চমৎকার একটা কোশ্চেন, যে কোশ্চেনটা হচ্ছে এরকম যে ইউ হচ্ছে সকল সেট, সকল ত্রিভুজের সেট, এ হচ্ছে সকল সমকোণী ত্রিভুজের সেট, তাহলে সেট এ সি বর্ণনা করো। তাহলে এখানে বোঝা যাচ্ছে সকল সমকোণী ত্রিভুজের সেট, তার মানে সকল ত্রিভুজের সেট থেকে সকল সমকোণী ত্রিভুজ যদি আমরা বাদ দিই, হ্যাঁ, তাহলে যেই জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজ বাদ দিয়ে যেই সেটটা আছে, মানে যেই ত্রিভুজগুলো আছে সেই ত্রিভুজের সেটটাই আসলে এখানে চলে আসবে। এটা খুবই ইজি, মানে আমরা তো জানি এসি মানে কি, আসলে সার্বিক সেট থেকে আমি ওই সেটটা যদি বাদ দিই, বিষয়টা এরকম। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে সকল সেট থেকে আমি যদি ওই সমকোণী ত্রিভুজের সেট যদি বাদ দিই, তাহলেই আমাদের আসলে মানটা চলে আসবে ইউ মাইনাস এ এর মান। আচ্ছা মোটামুটি আমরা চলে আসছি আমাদের ভেন ডায়াগ্রাম, এবং এইটা নিয়ে আমরা আরেকটা ক্লাস করব পরের পার্টটা নিয়ে। তো এই ক্লাসটা করব বলতে হচ্ছে যে এই ক্লাসটা আমি রেকর্ডিং দিয়ে দিব, আপনাদের নেক্সট ক্লাসটা হবে চ্যাপ্টার 2 এর উপরে। তবে এই যে 7 8 9 এইটা হচ্ছে ভেন ডায়াগ্রাম এবং এই রিলেটেড কিছু অঙ্ক, তো এটার উপরে আমি ক্লাসটা দিয়ে দিব আপনাদের এখানে। তো ওই যে ইউটিউব চ্যানেলটাতে দিয়ে দিব, আপনারা ইউটিউব চ্যানেলটাতে দেখে নেবেন চ্যাপ্টার 2 যেটা আসে ধারা, কারণ 9টার উপর আমি 9টা ক্লাস নিব যতটুকু করানো যায়। তবে বেশি আমাদেরকে উপস্থিত থাকতে হবে, যদি ক্লাস করতে হয় তাহলে বেশি জন লাইভে থাকতে হবে। ক্লাস যদি আপনি করতে চান লাইভ, এই ক্লাসগুলো ফ্রিলি যদি করতে চান, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।